ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছর পর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবারই প্রথম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব দলের প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছিলেন, কিন্তু অনেকেই সেই কাগজে দেয়া অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিল করা সহ অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়ার বিধান থাকলেও বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি সহ প্রায় সব দলের প্রার্থীরা ইতিমধ্যে আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। এ বিষয়ে প্রথম সারির একটি গণমাধ্যম বলছে, ৩৯টি জেলার মধ্যে ২৭টি জেলায় অন্তত ৭৩ জনকে শোকজ করা হয়েছে, যাদের মধ্যে বিএনপি ৩৫ জন, জামায়াত ইসলামীর ১৮, এনসিপির ৪ এবং জাতীয় পার্টি ও জমিয়তে উলামা ইসলামের ২ জন প্রার্থী রয়েছেন। রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের আচরণবিধি না মানার এই প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে সুষ্ঠু নির্বাচন নিয়েও। এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য কঠিন পরীক্ষা আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে ঠিক হবে দেশ উদারপন্থী নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে। উদারপন্থী উগ্রপন্থী রাজনীতি চর্চা করছে কারা? এছাড়া প্রচারণা শুরুর আগেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা কি বার্তা দিচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এবং আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি বলেছেন সুষ্ঠু ভোটের তেমন কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন না, এবং আপনি এটিও বলেছেন দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন এখনো দেশের নিয়ন্ত্রণ নেয়নি। এখন তাহলে আসলে দেশ কাদের নিয়ন্ত্রণে আছে? বলা মুশকিল আসলে কাদের নিয়ন্ত্রণে আছে। যে যার মতো তার মতো করে নিয়ন্ত্রণে রেখেছে। তফসিলকালীন পিরিয়ডে জুলাই করে গিয়ে একবার নির্বাচন কমিশন ঘেরাও করেছে, আবার ৩ দিন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছে। ছাত্রদলের ঘেরাওর আগে এনসিপির হুমকি ছিল নির্বাচন কমিশন ঘেরাও করবে। তেমন হতে পারে ছাত্রদল এনসিপির হুমকি ঠেকাতে নির্বাচন কমিশনকে সুরক্ষা দিতে ওখানে হয়তো অবস্থান কর্মসূচি করেছে। অনেক ছেলেপেলে আসছিল, মোটিভেটেড, স্পিরিটেড। ইলেকশন কমিশনও নিজেও জানে না তার সুরক্ষা কে দিচ্ছে। প্রচুর আর্মি থাকে সেখানে, এবং সব মিলিয়ে দেশে নিয়ন্ত্রণহীন, বলগাহীন একটি সরকার চলছে। এর প্রধান কারণ হচ্ছে প্রত্যেক নির্বাচনের আগে একটা সমঝোতা করতে হয়, হিডেন, গোপন। সেই সমঝোতাটা এবার হয়নি। এবার বাদ দেওয়ার সমঝোতা হয়েছে, অমুককে বাদ। আপনি দেশ থেকে বাদ করতে পারছেন না, ইলেকশন থেকেও বাদ করতে পারছেন না, কিন্তু প্রক্রিয়া থেকে বাদ দিয়েছিলেন। ওই যে প্রক্রিয়া বাদ দেওয়া লোকগুলোর মধ্যে একটা রাগ, ক্ষোভ, দুঃখ আছে। অ্যালাইনমেন্ট হয়নি। প্রশাসনকে তীব্রভাবে মব অপদস্থ করেছে, অপমান করেছে বিভিন্ন সময়। এই জন্য প্রশাসন কোনো প্রোঅ্যাক্টিভ রোল নিতে পারে না কোথাও। কিন্তু এই প্রশাসনের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। যারা আসলে রাজনীতি করছেন, যারা এবারের সামনে নির্বাচন করবেন, তারা অনেকে তো এই আচরণবিধি লঙ্ঘন করছেন। সেখানে আসলে প্রশাসন কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারছে সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন থাকে। আচরণবিধি দিয়ে কখনো ভোট হয় না। যেটা আচরণবিধি ভেঙে করা হবে সেটাই ভোট। আচরণবিধি ভাঙতে হবে সেটাই কি তাহলে স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক না। আচরণবিধির মূল কারণটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা। কারো টাকা আছে, সে ১,০০০ মোটরসাইকেল দিয়ে র্যালি করলো, সে ১০০ গাড়ি দিয়ে র্যালি করলো, সে কালার পোস্টার করলো, সে পোস্টার বেশি ছাপালো, সে মানুষকে খাওয়ালো। এর ফলে দেখা যায় একজন সৎ নির্ভীক প্রার্থী অর্থে দণ্ডে সে তার সাথে পারে না, অর্থের কম্পিটিশন। এই জন্য আচরণবিধি দিয়ে ভোটের কোনো ইম্প্যাক্ট খুব বেশি পড়ে তা না। যেটা করে প্রশাসন, বড় বড় বিষয়ে তারা কারচুপি করে, কারচুপি করে, স্টাফিং করে, হ্যাঁ, ভোটের দিন রেজাল্ট চেঞ্জ করে, এগুলো করে। কিন্তু আচরণবিধির ক্ষেত্রে মাঝে মধ্যে খুব কঠোরতা দেখায়। ৪০,০০০ টাকা রুবিন ফারানাকে জরিমানা করেছে। তো আমিও ২বার ভোট করেছি। আমার একটা ভোটে আমি একটা দাওয়াতে গেছি, সেখানে ম্যাজিস্ট্রেট সাহেব এসে লাথি মেরে খাবারের ডেকচি উড়ে ফেলে দিলেন। তখন তো আওয়ামী লীগের বিরুদ্ধে আমি ভোট করছি। তো ওইখানে একটা ক্ষমতা দেখানোর দম্ভতাও থাকে ম্যাজিস্ট্রেটদের মধ্যে। এবার প্রশাসন কেন ক্ষমতা দেখাচ্ছে? কাদের হয়ে ক্ষমতা দেখাচ্ছে? খুব বেশি দেখাচ্ছে তারা রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হচ্ছে। আমি খুব অদ্ভুত বিষয়, আমি একটা চিঠি দেখেছি, হয়তো আমাকেও ইস্যু করতে পারে, বাট আমাদের এক পার্টি দেখেছি ফেসবুকে আপনার প্রচারণা হচ্ছে, এই জন্য তাকে শোকজ করেছে। নেই কাজ তো খইবাজ। ভোট করবেন, মানুষের নিরাপত্তা দিতে পারছেন না, মানুষকে স্বস্তি দিতে পারছেন না, প্রার্থীর নিরাপত্তা নাই, সমর্থকের নিরাপত্তা নাই। নির্বাচন কমিশনের সামনে একজনকে পেটালো ৫ জন পুলিশের সামনে, নির্বাচন কমিশনের ভেতরে মারামারি হলো, আর আপনি ফেসবুকে প্রচারণার জন্য আচরণবিধি শোকজ দিচ্ছেন। তো
তো এগুলো হচ্ছে হাস্যকর কাজ এবং মাস্টার প্ল্যান নাই, এই ইলেকশন নিয়ে কোনো মাস্টার প্ল্যান নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি একটা সমঝোতাহীন, বলগাহীন, নিয়ন্ত্রণহীন ভোটের দিকে বাংলাদেশ যাচ্ছে। এটার জন্য বিএনপি দায়ী না, এটার জন্য জামাতও পুরোপুরি দায়ী না, এটার জন্য বর্তমান সরকার দায়ী। বর্তমান সরকার ডেলিবারেটলি চেয়েছে একটা ডিস্টার্ব এলোমেলো ভোট হোক অথবা ভোট না হোক। এই পরিস্থিতিতে তারা কখনোই ভোটের জন্য যে কাজগুলো দরকার ছিল সুনিয়ন্ত্রিতভাবে সে কাজগুলো করেনি। এর আগে বাংলাদেশে যতগুলো ভোট হয়েছে, ভোটের আগে যেভাবে পদক্ষেপগুলো নেওয়া হতো সেগুলো নেওয়া হয়নি। এর সাথে যুক্ত হচ্ছে গণভোট। প্রধান উপদেষ্টা নিজেই গণভোটের পক্ষে ভোট চাইলেন, যেটা ডক্টর তুষার বলেছে যে আপনি তো আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় চলছেন। তো ট্যাক্স পেয়ারের মধ্যে হ্যাঁও আছে, নাও আছে। আপনি ট্যাক্স পেয়ারের টাকায় চলে হ্যাঁতে কেন বলছেন? আপনি তো শপথ নিয়েছেন নিরপেক্ষতার। আপনি সেটা ব্যাখ্যাও কিন্তু প্রধান উপদেষ্টা দিয়েছেন যে তারা আসলে এই গণভোটের জন্য প্রচারণা চালাতে পারেন, সেটি আইনিভাবেই আসলে তারা চালাতে পারেন। এই জায়গাটিতে আসবো আমি আপনার কাছে। আমি গণভোটের একটু পক্ষে ডক্টর আহমদ পারেন, আব্দুল কিন্তু কাদের হ্যার কাছে পক্ষে পারেন না। আমি ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার কাছে আসি। বিএনপি মহাসচিব বলেছেন কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি এটিও বলেছেন যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি, স্বাধীনতায় বিশ্বাসী করেনি, তারাই আজকে ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে। এই যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি, সেটি আসলে দীর্ঘদিন ধরে এটি নিয়ে এক ধরনের অভিযোগ আছে এবং সেটি নিয়ে আমরা দেখছি নানানভাবে আচরণবিধি কিন্তু এখানেও লঙ্ঘন করার চেষ্টা করা হয়েছে। বেহেশতে টিকিট পাওয়া যাবে কিংবা নির্বাচিত হলে আসলে কি করা হবে না করা হবে সেটি এখন থেকেই নানানভাবে আশ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা একসাথে জড়ো হচ্ছেন, জনগণদের সাথে কথা বলার চেষ্টা করছেন। কেন মানা হচ্ছে না আসলে আচরণবিধি? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন তাদেরকে সালাম জানতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বক্তব্য হচ্ছে এখানে দুটো বিষয়কে গুলিয়ে ফেলা হয়েছে। উগ্রতার যে ফখরুল সাহেব বলেছেন, আমার কাছে স্পষ্ট না উনি কী বোঝাচ্ছেন কথাটা বলতে। আবার এখানে আপনি বলছেন জানাজা টিকিট বিক্রি করা, এটা উগ্রতার কোনো বিষয় না, এটা হচ্ছে একটা কারো পারসেপশনের বিষয়। এটা নিঃসন্দেহে অন্যায় এভাবে বলা। এটা কে বলেছে স্পেসিফিক বলা উচিত, কিন্তু একটা জেনারেলি একটা হাওয়া তৈরি করছেন উদারপন্থী এবং উগ্রপন্থী। মানে এখন বলা হচ্ছে ভোটের বাজারটা হচ্ছে একদল উদারপন্থী, তাদের দেশ উদারপন্থী চলে কীভাবে, আর বলা হচ্ছে উগ্রপন্থী। তার মানে উনি মিনি করছেন ওর প্রতিপক্ষকে মিনি করছেন, মানে উনার প্রতিপক্ষ যারা তারই উগ্রপন্থী, উনার হচ্ছে উদারপন্থী। কেবল এটা হচ্ছে অত দুঃখজনক বিষয়। আপনি অবশ্যই প্রতি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি লেবেলিং করাটা, আবার যদি ওতে বলা হয় যে উদারপন্থী না আপনারা মূলত দেশকে বিক্রি করে দিচ্ছেন, আপোষ করছেন, তার তো কী জবাব দেবেন আপনি? এই জন্য আমি মনে করি এই সমস্ত লেবেলিং করা উচিত নয়। আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলবো। উনি উগ্রপন্থা কি না এটা আপনি জনগণ বিবেচনা করছে। আর ডেমোক্রেসিতে ইলেকশনে উগ্রপন্থার কোনো স্থান নাই। উগ্রপন্থা মানে হচ্ছে ফোর্স করে কোনো জিনিস থাকার চেষ্টা করা, মেজরিটির উপরে চাপানোর ব্যবস্থা করা, এক ধরনের ফেসিবাদ এটা। কিন্তু এই জন্য উগ্রপন্থী কথাটা বলাটাই হচ্ছে উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়ার ব্যবস্থা করা। আবার ডক্টর আহমদ আব্দুল কাদের, কোন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি এটিও আসলে নিজেদের যারা আসলে ভোটার আছেন তাদেরকে এই স্বপ্নটাও দেখান যে এই দলটিকে ভোট দিলে তারা ধর্মীয়ভাবে লাভবান হবেন, সেটিও তো আসলে এক ধরনের অন্যায় কিনা? না, এটা অন্যায় নয়। ওরা ধর্মীয়ভাবে লাভবান অর্থ কী? অর্থাৎ এখানে ইসলামপন্থী করে স্পেসিফিক যে ধর্মীয়ভাবে লাভবান অর্থ হচ্ছে তারা ইসলামটা ঠিকমতো পালন করতে পারবেন, বাধা দেওয়া হবে না। যেমন আমাদের বিগত 17 বছরে আওয়ামী লীগ মুখে যাই বলুক কার্যত ধর্ম পালনের বাধা সৃষ্টি করেছে, বিভিন্ন পদ্মা বাধা সৃষ্টি করেছে। এখন আমি যদি বলি যে এখন যদি এমন একটা সমাজ করতে পারেন যেখানে আপনি সহজে পালন করতে পারবেন, কারণ বাধা দান করতে পারবে না। আপনাকে সন্দেহ করে আপনাকে এই যে মনে করেন অনেক লোককে ধরা হয়েছে আননেসেসারি, এবং ধরার পরে তাদেরকে ব্লেম দেওয়া হয়েছে তারা উগ্রপন্থী। এই সমস্ত গুম খুনের ব্যাপারও কিন্তু এই সমস্ত কাজ করেছে। এই জন্য আমরা বলছি ধর্ম করার কারণে আমি বহু লোকের জেলখানে পেয়েছি যারা কেন নামাজ পড়ে রেগুলার, এই জন্য তাদেরকে নেওয়া হয়েছে যে আপনি এত নামাজ পড়া দরকারটা কি। এই জন্য আমি মনে করি স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে, সব ধর্মের লোকের আছে, এটা আমি নিশ্চিত করতে চাই। এটাকে যদি উগ্রপন্থা বলে আখ্যায়িত করা হয় তাহলে আমরা কী বলবো, আপনাকে ধর্মের বিরোধিতা করতে চাচ্ছেন? এই জন্যই বলছি ধর্মবিদ্বেষী উগ্রপন্থা, এই দুইটা হচ্ছে বিপরীত শব্দ কাজ দাঁড়িয়েছে। এই জন্য আমি মনে করি এই সমস্ত কথা না বলাই উচিত। ফখরুল সাহেব বলেছেন, এটা আমি মনে করি এটা এখানে কি কোনোভাবে শ্রেণী বৈষম্য করা হচ্ছে সেটি মনে করছেন আপনারা? শ্রেণী বৈষম্য মানে হচ্ছে ওনারা যে ধরনের ধারণা পোষণ করেন এর বিপরীতে ওনারা উগ্রপন্থা বলে আখ্যায়িত করছেন। আমি মনে করি এক ধরনের বৈষম্য বলতে পারেন। সমাজের বৃহত্তর অংশ কী চিন্তা করছে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি কে ভাবছেন, এটাকে আপনি আরোপ করার চেষ্টা করছেন। আমরা মনে করি এটা করা উচিত না।
জি, শামসুজ্জামান দুদু, এই যে নানানভাবে অভিযোগ আসছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে, বিএনপি নেতাদের বিরুদ্ধে এসেছে, জামায়াতের নেতাদের বিরুদ্ধে এসেছে, অন্যান্য সব রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে এসেছে, এনসিপি নেতাদের বিরুদ্ধে এসেছে। উদার নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে সেটি নিয়ে আসলে এক ধরনের আলোচনা সমালোচনা চলছে, যেটি বলছেন ডক্টর আহমদ আব্দুল কাদের, বিএনপির বাইরে যারা রাজনীতি করছে তারা সবাই কি তাহলে উগ্রপন্থী? এই প্রশ্নের উত্তর কি? জি, আপনাকে ধন্যবাদ। সরলীকরণ বলে একটা কথা আছে। চোর, ডাকাত, খুনি, লুটেরা, বদমাইশ এরা কিন্তু মানুষ, কিন্তু এদের কাজ কামের উপর নির্ভর করে চোর, ডাকাত, খুনি, লুটেরা বলা হয়। আবার আরেকজন নামাজি বলা হয় তার ব্যক্তিগত চরিত্রের বৈশিষ্ট্যের কারণে। আবার উগ্র, একেবারে জঙ্গি, এটাও আবার ধর্মের নামে বিক্রয় করা হয়। অর্থাৎ ধর্মের বিরুদ্ধে একটি জঙ্গিত্ব তৈরি করা, এটা খুব সরলীকরণ। মানে এইভাবে সরলীকরণটা আমাদের দেশে ঠিক হবে না। যেমন শেখ হাসিনা যা ধর্ম, যেটা মানে মাঝরাত্রে তসবিহ হাতে করে উনি নির্বাচন আসলে যেভাবে নামাজি হতেন, তো এটা এক স্বাভাবিক এবং সাধারণ নামাজি না, এটা ভোটের নামাজি, এক ধরনের প্রতারণা। তো ওইটার সঙ্গে অন্য সব কিছুর সঙ্গে যুক্ত যদি কেউ করে ফেলে তাহলে আবার ভুল হবে। সেই জন্যে বাংলাদেশে না সারা বিশ্বেই কখনো কখনো জঙ্গিত্বের যে ঘটনা, একসময় যেমন জামাতে ইসলাম বিপ্লবের মধ্য দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছিল, সেই সময় আবার তাদের ছাত্র সংগঠন আবার রকটা খুব ভালো দক্ষতার সঙ্গে কাটত। পরে তারা আবার গণতান্ত্রিক রাজনীতিতে যখন ফিরে এসছে, ভোটের রাজনীতি ফিরে এসছে, আমেরিকান এমবেসি যখন তাদেরকে মডারেট ইসলামিক হিসাবে চিহ্নিত করছে, তখন রক্ষাটা কমছে, আবার গণতান্ত্রিক ধারায় এই রাজনীতিটা আসছে। জামাতি সব কিন্তু ইসলামপন্থী না, এখানে একাধিক ইসলামপন্থী দল আছে, তাদের নিজস্ব বয়ান আছে, নিজস্ব লক্ষ্য আছে, নিজস্ব রাজনীতি আছে, কিন্তু ইসলাম ভিত্তিক একটি ধারণা সবগুলোর মধ্যে আছে। এবং তারাও তো এবার নির্বাচনের আগে বলেছেন যে তারা ধর্মভিত্তিক সব রাজনৈতিক দলের ভোট এক বাক্সে আনতে চাইছেন। হ্যাঁ, এটা বলছেন। মাঝে একটা 11 দলীয় ফ্রন্ট করারও চেষ্টা হয়েছিল, পরে ইসলামী আন্দোলন সম্ভবত এই ফ্রন্ট থেকে বেরিয়ে গিয়ে তারা এককভাবে নির্বাচন করছে। অর্থাৎ একটি বাক্সের ভিতরে মানে এক ইসলামপন্থীদের যে ভোট, সেটা সাময়িকভাবে হলেও এটা ভেঙে গেছে। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে আবার, যেহেতু নির্বাচনে এখনও সময় বাকি আছে, কি হবে সেটা এখনই মন্তব্য আমি শেষ করছি না, তবে তারা চেষ্টা করছে। এটা তো করতেই পারে, নির্বাচনকালীন সময়ে ঘটনাগুলো তো ঘটতেই পারে। তো সেই কারণে এটা যার যে রাজনীতি, তাদের কৌশল, তাদের ভূমিকা, তাদের প্রচারণা, নির্বাচনকালীন সময়ে মানুষকে কনভিন্স করে একটা জায়গায় নিয়ে যাওয়া। যেমন মধ্যপন্থী দল হিসাবে না বামে না ডানে, তো যারা দক্ষিণপন্থী তাদের সঙ্গে মধ্যপন্থীদের এক ধরনের বিরোধিতার ব্যাপার আছে। তারা যদি দক্ষিণপন্থী না হয় তাহলে তো মধ্যপন্থী হতো অথবা বামপন্থী হতো। তো তারা যে অন্যায় করছে তা নয়, এই রাজনীতি তাদের ব্যাখ্যা আছে, তাদের লক্ষ্য আছে, স্বাভাবিক কারণ তারা চিহ্নিত। যেমন আপনি যদি ইসলাম হঠাৎ করে এখানে আসেও না এবং ইসলামের রাজনীতি এখন না, যেমন এই দেশে একসময় ইসলাম রিপাবলিক ছিল, ইসলামিক রিপাবলিক, সেটা পাকিস্তান আমলে। তাদের যে ভূমিকা ইসলামিক রিপাবলিকের নামে 71-এ যে ভূমিকা, সেই ভূমিকাটা সামনে আসলে পরে তারা বিব্রত হয় এবং ভীষণ রকম সেটা তারা সহজে নিতে পারে না, এই রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিল। তো স্বাভাবিক কারণে এটা একটা গোষ্ঠী, সেটা সামগ্রিক ইসলামিক রাজনীতি না, কিন্তু সেটা হচ্ছে জামাত বা জামাতের কিছু মিত্র, আল বদর, আল রাজাকার, যারা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিরুদ্ধে ছিল, সেই তাদের সঙ্গে এই রাজনীতিটা ছিল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে কোনো কিছু সরলীকরণ করা ঠিক হবে না।
সরলীকরণ করা যখন ঠিক হবে না বলছেন যেমন আপনি, আমি ঠিক একই আরেকটা- সময় একেবারে দুভাগে ভাগ করে দেওয়াটারও কি আসলে সুযোগ থাকে কিনা বাংলাদেশের মতন একটি রাষ্ট্রে? কেউ উদার হবেন, কেউ উগ্রপন্থী হবেন, এভাবে সরাসরি না, দুটো ভাগে ভাগ উগ্রপন্থী হওয়ার করার কোনো সুযোগ আছে সুযোগ কি? বাংলাদেশে সংবিধান অ্যাকসেপ্ট করে না। উগ্রপন্থা যেসব ডেফিনেশন যুক্ত, সেটা সংবিধানে আপনি ভিন্ন মত থাকতে পারে, জি, এটার দক্ষিণ বাম এইসব জিনিসগুলো থাকে। আমরা তো সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। নিশ্চয়ই। আপনি একটা কথা বলছেন যে নির্বাচনকালীন সময়ে মানুষকে কনভিন্স করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তারা আসলে কনভিন্স হয়ে কাকে ভোট দিবেন, কিন্তু সেটি নিঃসন্দেহে সেই আচরণবিধিটা মেনে চলে সেই এখানে আরেকটা নির্বাচনটা আচরণবিধির কথা বলি। করতে হবে। আমি আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, জি 25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি 25 নিবেদিত রাজকাহন দেখছেন। শামসুজ্জামান দুদু, আপনি বলছিলেন নির্বাচনকালীন সময়ে মানুষকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে, সেটি নিশ্চয়ই যেই সময়টা থেকে আসলে আপনারা প্রচার প্রচারণা শুরু করতে পারবেন সেই সময় করার কথা, কিন্তু এর আগে যারা অতি উৎসাহী নেতাকর্মী আছেন তারা যখন আচরণবিধি লঙ্ঘন করছে, সেটিও আসলে ভোটে এক ধরনের প্রভাব পড়বে কিনা, সেই জায়গাটাতে একটু প্রশ্ন করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির সবচেয়ে বেশি রাজনৈতিক প্রার্থীকে আসলে এই বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে 35 জনের বিরুদ্ধে। দল হিসেবে বিএনপি আসলে এটাকে কিভাবে দেখছে? দল যেভাবেই করুক না কেন, দেখুক না কেন, আচরণবিধির বিষয়টি মুখ্য হচ্ছে নির্বাচন কমিশনের দেখা। কাউকে সতর্ক করা, কাউকে নোটিশ করা, এই বিষয়গুলো, অথবা একটা সিদ্ধান্তে যাওয়া। তো তিনি বা তারা, নির্বাচন কমিশন বা সেসব কমিশনার বৃন্দ, এই দায়টি তাদের নিতে হবে। তারা যদি বিএনপি বা অন্যান্য দলগুলো কোনো না কোনোভাবে মানে হিসাবের বাইরে রাখে, তাহলে এটা বিতর্ক হতে পারে। আর এটা যদি মনে করে যে আমি একটু লাগাম ছেড়ে দিলাম, কিছু দলকে টার্গেট করে বিতর্কের মধ্যে ফেলে দিব, এটা উদ্দেশ্য হতে পারে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে সুশৃঙ্খল রাজনীতির জন্য, সুশৃঙ্খল ভোটের জন্য, সুশৃঙ্খল পরিস্থিতির জন্য, ধরেন একদিন পরেই প্রচারণা শুরু হবে। তো এখন নির্বাচন কমিশন কিন্তু এই মুহূর্তে বলা যায় যে বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রক তারাই কিন্তু বাংলাদেশের এখন সব কিছু পরিচালনা করবে। তো তারা যদি এটা না করেন তাহলে বিতর্ক উঠতে পারে, এবং সেই বিতর্ক দায়টা তাদেরকেই নিতে হবে, নির্বাচন এই যে কমিশন। অভিযোগ আছে যে বিএনপির নেতাকর্মীদেরকে অনেক বেশি ইসির সুযোগ করে দিচ্ছে, সেই দায়টাও কি তাহলে শুধুই ইসির, বিএনপির নেতাকর্মীদের নেই? বিএনপি নেতাকর্মী ডানে গেলে যদি মনে হয় যে এটা অসুবিধা, বামে গেলে যে অসুবিধা, তো এই ডানে যাবে না বামে যাবে, এই কথাটা কে বলবে? নিশ্চয় একটা কর্তৃপক্ষ আছে, সেটা তো নির্বাচন কমিশন। তো আমি এখন বিএনপির কাঁধে এই জিনিসগুলো চাপাচ্ছি কেন? আপনি তো নির্বাচন কমিশনের এখানে একজন আনতে পারতেন যে এই অভিযোগগুলো আসছে, আপনারা কি করছেন, সে বলতে পারতো ভালো। আমি তো কোনো অভিযোগের দেখি না, বরঞ্চ যারা অভিযোগকারী তারা কোনো না কোনোভাবে বিএনপি বিরোধী। তো বিএনপি বিরোধী এর মীমাংসাটা দেবে হচ্ছে নির্বাচন কমিশন বা ট্রাইব্যুনাল বা তাদের নিয়ন্ত্রিত কোনো সংস্থা। তো তাদের কাছে জিজ্ঞেস করলে এই প্রশ্নটা ভালো হয়। আমি কোনো অভিযোগ দেখি না। আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিতে চাই শামসুজ্জামান দুদু। এনসিপির দুজন নেতা, তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ এসেছে এবং তাদেরকে শোকজও করা হয়েছে ইসির পক্ষ থেকে। তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকুন স্লোগান সম্বলিত বিলবোর্ড টানিয়েছিলেন। এই অভিযোগের বিরুদ্ধে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, ঠিক একই সময় এনসিপির আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন যদি শুধু ছবি দেওয়াটা আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে প্রথমে তারেক রহমানকে শোকজ করতে হবে। এটা রাজনৈতিক বক্তব্য। আমি বলবো যে রাস্তায় বেরোলি পরে আওয়ামী লীগ বাদে কম বেশি সবারই ছবি আছে, কারো একটু বেশি আছে, কারো একটু কম আছে। তবে কিছু কিছু ছবির সম্বন্ধে কোনো মানুষ ধারণাও করতে পারবে না, চেনেই না। হচ্ছে তারেক সাহেবের ছবিটা একটু বেশি পরিচিত, যেহেতু বড় দলের বড় নেতা। তো স্বাভাবিক কারণে ছবি নাই, শুধু তারেক সাহেবের ছবি আছে বলে তাকে নিয়ে আপনার অভিযোগ দায়ের করতে হবে, বলতে হবে। মানে আমি কাউকে ছোট করছি না, মানে পরিচিতি এখানে দায় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়েছে। তো ওটা যেটা বলেছে এখন নির্বাচন কমিশনে যেহেতু বলেছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিক, এটা ভালো না? এটা আমার কাছে মনে হয়। জি,
ডক্টর আহমদ আব্দুল কাদের, বিএনপি এখন আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। মির্জা ফখরুল এই যে বক্তব্য রেখেছেন, একই অভিযোগ বারবার আসছে। যখনই আসলে বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে, কিংবা বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা যখন প্রচারণা করার চেষ্টা করছেন, সেই সময় তারা বলছেন যে তারা আসলে প্রচারণা করছিলেন না, তারা কোনো না কোনোভাবে জনসংযোগ করেছেন বা মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। যেহেতু তারা বড় দল, তাই সব অভিযোগ শুধু তাদের দিকেই ফিরছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কথা ওইটা নয়, কথা হচ্ছে যে আসলে নির্বাচন বিধির লঙ্ঘন বলতে কি বোঝায় এটা নির্বাচন কমিশন তো ক্লিয়ার করে নাই। আমি যদি বুঝি, ওনারা বলেছেন যেখানে ওনার তার বিধি লেখা আছে যে মার্কা এবং প্রার্থীর দলীয় পরিচয়, ভোটের পরিচয় দিয়ে আবেদন করলে এটা প্রচার শুরু হওয়ার আগে এটা করলে তার লঙ্ঘন করবে না। কিন্তু এছাড়া সে গণভোটের কথা বলার কোনো আপত্তির কথা ওনারাই বলেছেন আপনারা প্রচার করেন, এটা আপত্তি কিছুই না। কাজে এটা নিয়ে নির্বাচন লঙ্ঘন হয়ে গেছে এটা আমি মনে করি না। এবং কিছু বিষয় আছে বিতর্কিতমূলক। আমি একটা কথা বলতেছি একটা জায়গাতে, আমি আমার কথা বলছি নির্বাচনে কী ধরনের মানুষকে দেওয়া উচিত, এটা বিধি লঙ্ঘনের কারণ আমি মনে করি না। আমি যদি আমার প্রচারণা না চালাই, আমি নীতিগত কথা বলি যে ভালোবাসার ভোট দেবেন, সত্যকে ভোট দেবেন, এটা তো নির্বাচনের বিধি লঙ্ঘন বলে, এটা তো হতে পারে না। আমি যদি বলি আমার মার্কার কথা বলি, এটা আমি বলতে পারেন যে আমি বলবো, এটা আর বলা উচিত না। এই জন্য নির্বাচন কমিশনও কিন্তু আমি কনফিউজিং অনেক টার্ম ব্যবহার করেছি। এমনকি এই যে মনের পত্রের মধ্যেও কনফিউশন বিরাজমান। কেমন একটা এই যে মনে করেন বিদেশি নাগরিকত্বের প্রশ্ন করেছে আপনি কি বিদেশি নাগরিক ছিলেন, অথবা বলছে যে আপনি কি এটা পরিত্যাগ করেছেন। এখন ছিলেন এবং পরিত্যাগ করেছেন এটাকে হানার মধ্যে লাগিয়ে দিচ্ছে। যে নাগরিক ছিল বিদেশে কী লিখবে, না লিখলে তো বোঝা গেল আমি নাগরিক ছিলাম। এইসব তাদের লেখা তো প্রবলেম আছে। আমি মনে করি এটা খুব সিরিয়াস, তারা ভালো করে দেখেন না করে করেছে। এবং আমি আমাদের টেলিফোন করে যে কালকে এটা দরকার, আমি ঢাকায় আমি পারবো না ভাই, সম্ভব না। এটা কে আপনাকে অর্ডার দিতে কর্নিবেশন বলা হয়েছে যে ওনাদের আন্দাজ থাকা উচিত কোন জায়গাতে কোন কাজটা করা সম্ভব। আমি ঢাকায় এখন বাস করি, আমাকে যদি বলা হয় এলাকার একটা ব্যাপারে আমাকে বল দিতে হবে একদিনের মধ্যে, এটা প্র্যাকটিক্যালও না। অনেক কাজ তারা করছেন যেগুলো হয়তো অভিজ্ঞতার সমস্যা আছে মনে করি, এরা বুঝে বলে না। এবং নির্বাচন বিধি লঙ্ঘনের কী, এবং সেটা আবার সবার জন্য সমান প্রয়োগ করা হচ্ছে না। আমাদের নির্বাচন এলাকাতে একজন প্রার্থীকে আমি জানি, তিনি উঠান বৈঠকের কথা আসছেন। উঠান বৈঠক অনেক জায়গায় বিতে আসছে, আপনার ফেসবুকে আসতেছে। সো এটা নির্বাচন উঠান বৈঠক মানেটা কি, ভোটের কথা বলা, আমার নিজের কথা বলা, আমার মার্কার কথা বলা, এই তো উঠান বৈঠকের অর্থ। এটা অনেকে করছে কিন্তু, এবং প্রচারও তারা দিচ্ছে, উঠান বৈঠক করতেছে, ছবি পাঠাচ্ছে। তার মানে হচ্ছে এইটা তারা ডিসক্রিমিনেশন করতেছে। নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলের পক্ষে আসলে কাজ করছে বলেও কি আপনারা মনে করছেন? আমি এভাবে বলবো না, আমি বলবো যে আমাদের সরকারে যখন আমি বলতে চাচ্ছি না, সরকারের কোনো মহল, বিশেষ করে প্রশাসনের মহলটা একদিকে ঝুঁকে পড়েছে। যখন আমরা দেখতে পাচ্ছি যে একজনকে ভীষণ টাইট করা হচ্ছে, আবার একজনকে কিছু করা হচ্ছে না, একজনকে কিছুই লেখে নাই। কিন্তু এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সবচেয়ে বেশি বিএনপির প্রার্থীদের বিরুদ্ধেই আছে। এটা তো আমরা করিনি, তো করছে তো নির্বাচন কমিশন। আমার তাহলে কেন মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো একটি বড় রাজনৈতিক দলের দিকে ঝুঁকে আছে? আমি তো বলিনি কথা ছুটে আছে, আমি বলছি যে সরকারের কোনো মহল, প্রশাসনের কোনো অংশ, ডিসি সাহেব, এরা ঝুঁকি আছে। কারণ কেন বলি এটা আমি, যে তারা যখন মনোনয়নপত্র বাছাই করতে গিয়ে তারা যে সমস্ত দেখা যায় একজনের সামান্য, যে বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য তারা এত বেশি করেছেন, এটা বাঞ্ছিত মনে করি না। কিন্তু বড় দলে দেখা যাচ্ছে তারা ইগনোর করে যাচ্ছেন। এই জন্য এইসব ব্যাপারে কিন্তু রিটার্নিং অফিসারদের মতামত কিন্তু একরকম হয় নাই, এক এলাকায় একদম হয়েছে। কোনো জায়গাতে কিছুই ধরা হয় নাই, কোনো জায়গাতে খুব টাইট করে ধরা হয়েছে। এই বিষয়গুলো আসলে গভর্নমেন্টকে আমি বলবো যে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ডিসিরা হয়, ডিসিরা গভর্নমেন্টের অংশ। এখন আজকে হয়তো বলতে পারেন আপনি রিটার্নিং অফিসারের কারণে তিনি নির্বাচন কমিশনের অংশ, কিন্তু ডিসিরা মূলত গভর্নমেন্টের অংশ, প্রশাসনের অংশ। এই জন্য ডিসিরা লটারি দেওয়া হয়েছে, কিন্তু লটারি তো কেউ না কেউ মত তার আছে একটা মত তিনি প্রয়োগ করেন কার্যত। কেউ লিবারেলি প্রয়োগ করে, কেউ স্ট্রিক্ট প্রয়োগ করে। এখন তাকে আপনি ধরেন যদি বলবে ভাই এটা তো আইন বিভাগ বলা আছে, আরেকজনের লিবারেল হচ্ছেন, তাকে ইগনোর করে যাচ্ছেন।
এইসব বিষয়ে প্রশাসনের মধ্যে কিন্তু সমস্যা আছে মনে ব্যারিস্টার করি। শামীম হায়দার পাটোয়ারি, প্রশাসন নিয়ে অভিযোগ আছে, ইসির কর্মকাণ্ড নিয়ে অভিযোগ আছে, আবার রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে চলছেন না, তারা লঙ্ঘন করছেন, সেটি নিয়েও আসলে বারবার সমালোচনা হচ্ছে। এই সামনের নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, যেই শঙ্কা আসলে সবাই করছিল সেটি কি তাহলে সত্যি হচ্ছে? দেখুন, নির্বাচন কমিশনের সচিব সাহেব সবসময় অ্যাডমিন ক্যাডার থেকে হচ্ছেন রিসেন্ট টাইমে। একবার শুধুমাত্র নির্বাচন কমিশন থেকে হয়েছিলেন। যারা কমিশনার হন, একজন সেনাবাহিনী থেকে হন, একজন জুডিশিয়ারি থেকে হন, দুজন সাধারণত এক্স অ্যাডমিন ক্যাডারের হন। আগে বিচারপতিরা হতেন, এখন বিচারপতির ট্রেডিশনটা চলে গেছে। অবশ্যই এটা আইনেও কিছু জটিলতা আছে। আর জেলা নির্বাচন কর্মকর্তা যারা আছেন, যারা নির্বাচন সম্পর্কে ইকুইপড, যারা নির্বাচন নন ক্যাডারে পরীক্ষা দিয়েই নির্বাচন কর্মকর্তা হয়েছেন, তারা রিটার্নিং কর্মকর্তা হন না। রিটার্নিং কর্মকর্তা হন ডিসি। এবারের যারা ডিসি হয়েছেন তারা অনেকেই লাইফে প্রথম ডিসি। এবারে যারা টিওনো হয়েছেন তারা লাইফের প্রথম টিওনো। তারা অনেক ক্ষেত্রে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। 5 মিনিটের পরে গেছে, তারা জমা নিতে পারতো কিন্তু সাহস পায়নি। ছোটো টাইপিক্যাল এরর কারেক্ট করতে পারতো, হাতে লিখে সংশোধন করা যেত। যেগুলো কারেক্টেবল মিস্টেক ছিল অফ নন সাবস্টেন্সিয়াল নেচার, সেগুলো কিন্তু ডিসি সাহেবরা অ্যালাউ করতে পারে নাই। ফলেই যে আমাদের জাতীয় পার্টির প্রায় 45টা আপিল করতে হয়েছে আমাদেরকে, 43 আপিল, এবং সেখান থেকে আমরা 44টা ফেরত পেয়েছি আপিলে। তো এটা তো প্রার্থীর জন্য একটা 8-10 দিনের কনভার্সাম এক্সারসাইজ, আমাদের জন্য, পার্টির জন্য। এইটা ট্রেনিংয়ের অভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, এবং আমাদেরকে কিছুটা এই যে লেভেল প্লেইং ফিল্ডে এখানেও কিন্তু হলো আনইভেন ফিল্ড। এখন হ্যাঁ, গণভোট আগে 3টা বাংলাদেশে হয়েছে, তার মধ্যে 2টো আমার জন্মের আগে, আর একটা আমি দেখেছি 91 সালে। সেখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হবে নাকি ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট হবে, ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট হবে নাকি ওয়াশিংটন মডেল হবে। আগে ওয়াশিংটন ছিল, পরে ওয়েস্টমিনিস্টার ব্যাক করা হলো। ওটা কিন্তু ইলেকশনের পরে হয়েছে, সংসদে বিল পাশ হয়েছে তারপরে হয়েছে। তখনও কিন্তু গণভোটের প্রচার হয়েছিল, আমার মনে পড়ে। ভোট দেন, ভোট দেন, জাতীয় পার্টি নার পক্ষে বললো, বাকি সবাই হ্যার পক্ষে বললো। তখনও কিন্তু কোথাও সরকারি ইনস্ট্রুমেন্টরা হ্যার পক্ষে প্রচার করে নেই। জাতীয় পার্টির 196 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। Altogether। জি, সেখানে আপনারা এর পরেও অভিযোগ করেছেন বা আপনারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন যে বিভিন্ন পন্থায় আপনাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনারা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না। এতজন প্রার্থী যখন আসলে মনোনয়নপত্র বৈধ হয়েছে, তারপরে এই শঙ্কাটা আসলে কেন করছেন যে আপনাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হবে? মনোনয়নপত্র তো বৈধ হবেই, কারণ সে 50,000 টাকা ফি দিয়েছে, সে ব্যাংকরাপ্ট না, সে বিদেশি নাগরিক না, এবং সে দলীয় মনোনয়ন আছে। তো বৈধ হওয়াটা তো কোনো খুব স্বাভাবিক প্রক্রিয়া। এতদিন পরে লাগলো, এটাই হলো দুঃখজনক বিষয়। দেখুন, গত 1 বছর 1.5 বছর সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি সহযোগিতায় আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে। আমরা মামলা করতে গেছি, মামলা নেওয়া হয়নি, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এইসব দেখার পরে সাধারণ অতি শক্তিশালী ক্যান্ডিডেট ছাড়া অনেকেই তো এগিয়ে আসেনি। যেমন নারী প্রার্থী, আমরা আরও অনেক নারী প্রার্থী দিতে পারতাম, কিন্তু এই যে 6 জন নারী প্রার্থী, 6 জন, এটা ইজিলি 20-25 হতো, কিন্তু এই ভীতিকর পরিস্থিতির জন্য তারা এগিয়ে আসতে পারেনি। প্রচারণা এখনো শুরু হয়নি নির্বাচনের, কিন্তু সেই প্রচারণা শুরুর আগেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেটি আসলে সামনে নির্বাচনে কোনো সংঘাত সহিংসতার আশঙ্কা আমাদেরকে এক ধরনের বার্তা দিচ্ছে কিনা, এই আলোচনায় আমি আসতে চাই। আরেকটি বিরতি দিতে হবে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, নির্বাচনের যে কয়েকদিন বাকি আছে সেই অনুযায়ী এখনো আমরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারিনি। তার আগেই নির্বাচনের প্রচারণা নিয়ে আচরণবিধি লঙ্ঘনের আসলে যেরকম হিড়িক পড়েছে, সেটি আসলে সামনে নির্বাচনকে ঘিরে আমাদেরকে কিরকম বার্তা দিচ্ছে? দেখুন, হ্যাঁ, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। ওই যে টিএনওরাও ফার্স্ট টাইম টিএনও, ডিসিরাও ফার্স্ট টাইম ডিসি, এবং ডিসিরাও খুব একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারছে না। তবে যেটি ঘটে বাংলাদেশে, ভোটের 2-3 দিন আগে প্রশাসন যে ক্ষমতায় আসবে তার দিকে সম্পূর্ণ টিল্ট হয়ে যায়। এই টিল্টিংটা থেকে কিন্তু প্রশাসন নিজেকে কখনো সরিয়ে রাখতে পারে না। 12টা ভোটেই তাই হয়েছে, 3-4টা ভোট তো আমার চোখের সামনে হয়েছে। তো ওইটা থেকে প্রশাসনকে সরিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার। এখন সামনের ভোটে বিশাল একটা দল আওয়ামী লীগ, তাদের মার্কা নাই। তাদের সমর্থকরা কি করবে, এটা এখনো বোঝা যাচ্ছে না। অনেক রাজনৈতিক দলের এই অভিযোগ আছে যে তারা আসলে আবারও জাতীয় পার্টির হাত ধরেই নির্বাচনে ফিরে আসতে পারে। এটাকে আপনি অভিযোগ বলছেন কেন? যদি ভোটার ভোট দেয়, এটা কি অভিযোগ হতে পারে? এটা দিতে পারে। যেটি ঘটবে, আওয়ামী লীগের সমর্থকরা জামাতকেও ভোট দেবে, বিএনপিকেও ভোট দেবে, জাতীয় পার্টিকেও দিবে। এটা লোকাল প্রার্থীর ক্যারিশমা,
তার ভালোবাসা আন্তরিকতার উপর নির্ভর করবে। ব্যাপক হারে ভোট দেবে এমনটা আমার মনে হয় না। তবে ডিসাইডিং ফ্যাক্টর হবে তারা যদি চায় জামাতের প্রার্থীকে ফেল করাবে, তারা বিএনপিকে ভোট দিলেই বিএনপির প্রার্থী বিপুল ভোট বেড়ে যাবে। তো সেই অঙ্কে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর সম্পূর্ণরূপে এখনও আওয়ামী লীগ, কারণ ভোটের ডিফারেন্সটা খুব বেশি হয় না, 10,000, 20,000, 30,000, যেটার থেকে বেশি ভোট আওয়ামী লীগের অলমোস্ট সব আসনে আছে। এই অঙ্কে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু যে অন্তর্ভুক্তি দেখাতে পারবে সে লাভবান হবে, যে হেজিটেন্ট থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি মনে করি এই দৌড়ে সবাই আছে, জাতীয় পার্টি বলছেন সবাই এই দৌড়ের চেষ্টা করছে যার যার মতো করে। এখনো চশমখোরের মতো চেষ্টা শুরু হয়নি, কিছুদিন পরে চশমখোরের মতোই চেষ্টা শুরু হবে। সেটা কি যখন প্রচারণা শুরু হবে আমার সেই মনে সময় হয় বলে মনে ভোটে গিয়ে করছেন? একটা পর্যায়ে উইনিবিলিটি ছাড়া প্রার্থীর মাথায় আর কিছু থাকে না, এবং এই উইনিবিলিটির দৌড়টা দরকারও আছে। তবে এবার কমপ্লিকেশনসটা হবে গণভোট নিয়ে, সময় বেশি লাগবে, 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে। গণভোটের প্রশ্নটা পড়তে কিন্তু সময় লাগবে, পড়ে আবার বুঝবে না সে, এরপর সে হ্যাঁ না ভোট দেবে, 4টা প্রশ্নের একটা উত্তর, এটা হতে পারে। এবং শুধু তাই না, ওই প্রশ্নের ভিতরে আবার একটা সনদের বড় বড় অনেকগুলো বই আছে, মানে আরও যেসব বিষয় জুলাই সনদে ঘোষিত আছে জুলাই, সেগুলোও আপনি হ্যাঁ বলবেন, যেগুলো ওখানে নাই। তাহলে প্রত্যেক গণভোটের প্রশ্নের সাথে আপনার ওই বইটা দিতে হবে জুলাই সনদের। আমি জুলাই সনদটা পড়বো, বুঝবো, তারপর হ্যাঁ না টিক চিহ্ন দিব। প্রবলেমটা হলো জুলাই সনদের বা গণভোটের বিষয়বস্তুর অনেকগুলোই কিন্তু জাতীয় পার্টিও বলেছে, আমিও বলেছি, কিন্তু যে প্রক্রিয়া এটাকে করা হয়েছে এটা অসাংবিধানিক। গণভোট ডক্টর সংবিধান আহমদ নাই। আব্দুল কাদের, এই যে আসলে প্রক্রিয়ার কথা আমরা বলছি, কিংবা এখনো প্রচারণা শুরুর আগে যে ধরনের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে, সেটি নিয়ে আসলে সামনের নির্বাচনে সংঘাত সহিংসতা বাড়বে বলে কি আপনি মনে করছেন? ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে আবার যখন উগ্রপন্থী উদারপন্থী বলে আবার কথা বলা হচ্ছে, সেই সময় আসলে এই উদারপন্থী এবং উগ্রপন্থীর রাজনৈতিক চর্চাটা কারা করছেন? আমাকে বলছেন? জি, আসলে আমি আগে যেটা বলবো আর কি, নির্বাচনী বিধি লঙ্ঘনের আপনি বলছেন হিরিক পড়েছে, আমি এটা হিরিক বলবো না। বাংলাদেশের ইতিহাসে এগুলো সবসময় হয়ে আসছে। এবার আমরা আশা করতে হবে না। কিন্তু এবারে কিন্তু প্রথম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই তো অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, ধারণা হয়েছিল যে হবে না, কিছু মানুষ করেছে, সংখ্যা যাই হোক করেছে কম বেশি, অনেকেই বড় দল নিয়ে করেছে। এটা হিরিক বলবো না আমি, এটা করেছে ওই আগের অব্যাহত ট্র্যাডিশনকে অনুসরণ করে তারা কাজটা করেছে। আমাদের এখনও নির্বাচন সম্বন্ধিত কথা বলা হচ্ছে, আমরা ভোট দখল হবে, কেন্দ্র দখল হবে, এটা তো আমরা চাচ্ছি না। এবং আমাদের উপদেষ্টা বলছেন যে এটা সুন্দর নির্বাচন হবে, বলছে যে আমরাও চাই সুন্দর নির্বাচন হোক, এবং কিছু আইনও তারা তৈরি করেছেন। কিন্তু আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলো এবং ক্যান্ডিডেটরা যদি, পার্টিও হবে না, কারণ বেরি করে ক্যান্ডিডেট কোনো এলাকাতে ক্যান্ডিডেট খুব প্রভাবশালী, সে ইচ্ছা মতো তার পরিসব রাখতে চায়, আর হয়তো অন্যভাবে এটাকে মোকাবেলা করতে চায়। এইসব করতে গিয়ে শেষ পর্যন্ত লঙ্ঘন হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো যে এই লঙ্ঘন হওয়ার অর্থ এই বোঝায় না যে নির্বাচনটা আসলে সহিংস হবে, আমরা আশা করছি না। সহিংস হলে ভীষণ দুর্ভাগ্য আমাদের জন্য, সব পার্টির জন্য দুর্ভাগ্য, গভর্নমেন্টের জন্য দুর্ভাগ্য। এটা গভর্নমেন্টকে যে কোনো মূল্যে, উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের দখলে, কাদের দখলে দেশ যাচ্ছে, এই যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা যারা বলেছেন তারা দায়িত্ব নিয়ে কথাটা বলতেন, পরিষ্কার বলবো, যিনি এই কথা বলছেন এটা দায়িত্বহীন কথাবার্তা। কারণ উগ্রপন্থীরা এখন নির্বাচন করে না, এটা মনে রাখা দরকার আছে। এখন নির্বাচন বিরোধী, কাজে এই নির্বাচন বিরোধী হওয়াটার উগ্রপন্থার লক্ষণ পুরো না। তো এটা বলতে হবে উগ্রপন্থী যাদেরকে বলা হচ্ছে, ডান বামের ইস্যু তুলছেন তুমি, ডান বাম মানে প্রথম উগ্রপন্থা শুরু করেছে সারা দুনিয়াতে। বামপন্থীর উগ্রপন্থার জনক, ধর্মীয় উগ্রপন্থা হচ্ছে ইহুদিরা উগ্রপন্থার জনক। এই জন্য এটাকে ইসলাম কেন জানার অর্থ হয় না। কিছু লোক ইসলামে আসে, যারা ইসলামের নামে তারা উগ্রপন্থার কথা বলে, এটা খুব মাইনর অংশ। জঙ্গিবাদ হচ্ছে আরোপিত অংশ বেশি আমাদের দেশে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা আরোপণ করা হয়েছে মুসলমানদের উপরে জঙ্গিবাদের নামে ইয়ে করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য। এই যে হামাসকে বলা জঙ্গিবাদ, একটা দেশ স্বাধীনতা চাচ্ছে, অধিকার চাচ্ছে, কেউ জঙ্গিবাদ। কাজে এই যে লেবেলিং করে ফেলাটা, এইভাবে যারা বলেন দায়িত্বহীনতা, আমি পরিষ্কার বলবো, জেনে বলে থাকুন দায়িত্বের কথা বলতে না বলে উত্তর উচিত ছিল। বললে কোয়ালিফাই করে বলতে হবে, স্পেসিফিক করে বলতে হবে, কিন্তু জেনারেলাইজ করে বলাটা হচ্ছে যারা আমার তুমি বলেছেন সরলীকরণ করা বুড়ি উচিত নয়। আমরা যারা রাজনীতি করছি, যারা ইলেকশনে যাচ্ছি, কেউ উগ্রপন্থী না। হ্যাঁ, কারো কথা হয়তো বলতে পারেন যেটা কেমন মনে হচ্ছে, কিন্তু উগ্রপন্থী বলতে যা বোঝায় আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা কেউ পড়ে না। কিন্তু আপনি আরোপ করছেন একজনের উপরে, সে পাল্টা আর কথা আপনাকে বলছে, তাহলে আপনার কী হলো? এই জন্য আমি মনে করি উদারপন্থা ওই সমস্ত কথা বলা, দেশ
আমরা যারা চাচ্ছি ইনসাফের দিয়ে যাবে কি নেট দিয়ে যাবে কি না এটা ইম্পর্টেন্ট, অধিকার নিশ্চিত মানে ইম্পর্টেন্ট। এখন আপনি এটা বলেন, আপনার কাছে উদারতা বলতে কী বলছেন আপনি? জি। উদারতা মানে এই বোঝায় না যে আপনি চাকরি করে ফেলাবেন, এটা উদারতা হয় নাকি? এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে উদারতার একটা সংজ্ঞা আছে, বিশেষভাবে লিবারেলিজমের সংজ্ঞা আছে, আমরা এই লিবারেল না। শামসুজ্জামান দুদু, নানান জায়গাতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আসলে নানানভাবে শাস্তিযোগ্য, যেহেতু এটি অপরাধ, শাস্তি দেওয়া হচ্ছে, জরিমানাও করা হচ্ছে। আবার বিপরীতে কোথাও কোথাও দল এবং প্রার্থীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার শোকজদার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে খুব সহজভাবেই বলি যে আমাদের ধর্মীয় উৎসব ঈদ, কুরবানি, এই যে এটা মানে সামগ্রিক একটা উৎসব হয়, শুধু যে মুসলমানদের ভিতরে তাও না, কিন্তু এটা অন্যান্য ধর্মাবলম্বীদের ভিতরেও এই উৎসবের অংশ থাকে। এরপরে যে উৎসবটা, এটার সঙ্গে তুলনা করা ঠিক না, কিন্তু তারপরে যে বড় উৎসবটা একেবারে প্রান্তিক পর্যায়ে, একেবারে ঘরে ঘরে চলে যায়, সেটা হচ্ছে নির্বাচন। জাতীয় সংসদের নির্বাচন, কোনো কোনো ক্ষেত্রে উপজেলা নির্বাচন। এই যে নির্বাচনটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে, আজকে থেকে না, এটা পাকিস্তান আমল থেকে যখনই সুযোগ হয়েছে, এই নির্বাচনকে ঘিরে যেমন রাজনীতি আছে, উৎসবও আছে। এবারকার নির্বাচনটা হচ্ছে 15-16 বছরের পরে, যখন মানুষ কিন্তু 3টা নির্বাচনে ভোট দেওয়া যে সুযোগ সেটা হারিয়েছিল, এবং সেই নির্বাচনের নামে যা হয়েছে আমাদের দেশে, সেটা অনেকে তামাশার সঙ্গে তুলনা করছে। তো তারপরে গণঅভ্যুত্থান, তারপরে সর্বশ্রেণীর মানুষ, আপনি এই জায়গাটায় সবাই একমত যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগটা দিতে হবে। সেই জন্যে এই নির্বাচনটা, সংখ্যার কথা আমি বাদ দিচ্ছি না, কিন্তু সংখ্যাকে যারা প্রদান করছে, ওই যে রক্তপাতের কথা যারা বলছে, সেটা তো এটি বলে যারা ছেড়ে দিতে চাচ্ছে, যারা এটাকে ওয়েলকাম করতে চাচ্ছে। আর আমার কথা হচ্ছে যে সংখ্যা যে কোনো উৎসবেই তো ধরেন একটা কিছু করতে গেলে কিন্তু ওইটা মাথায় রেখেই কাজ করা হয়। তো এখন আইন শৃঙ্খলা, আমাদের সরকার, আমাদের মিলিটারি, আমাদের যা যতটুকু সামর্থ্য আছে, সঙ্গে দেশবাসী, রাজনৈতিক দল, সবাই যদি মিলেমিশে একটা ভালো কিছু করার উদ্যোগ নেয়, ছোটোখাটো ব্যাপার হয়তো দুই একটা থাকলেও থাকতে পারে, কিন্তু বড় ধরনের আশঙ্কা করার কিছু আছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে হয় না। ধন্যবাদ শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং ডক্টর আহমদ আব্দুল কাদের আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রার্থী বিদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।